প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে এই মুহূর্তে একজন তরুণী চিকিৎসকের মৃত্যুকে নিয়ে অনেক আলোচনা চলছে। তিনি ডাক্তার নাফিসা তাবাসসুম দিপরা নামেই পরিচিত। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। তো আজকে তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং সেই সংক্রান্ত নানান আলোচনা, প্রশ্ন, সেগুলো নিয়েই কথা বলবার জন্য রূপান্তরের সত্যের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডক্টর মুর্তজা জাকিউল আবরার। ডক্টর আবরার, আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার আবরার মূলত একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোথেরাপিস্ট এবং তিনি সুইসাইড প্রিভেনশনের উপরে ট্রেনিং দিয়ে থাকেন। তো এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন এবং ডক্টর দীপরা বাংলাদেশ মেডিকেল কলেজের ছিলেন এবং ডক্টর আবরারও বাংলাদেশ মেডিকেল কলেজের দীপরার 3 বছরের সিনিয়র ছিলেন। ডক্টর আবরার, আমার দর্শকদের সুবিধার্থে আপনি যদি একটু বলেন যে এই তাবাসসুম দীপরার মৃত্যুটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। একটা ছোট্ট একটা কারেকশন, আমি সাইকোথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট, এটা এক্সাক্ট ফুল আমার এটা শেষ হয়নি। যাই হোক, ডক্টর ডিফারেন্ট এটা নিয়ে আলোচনা হচ্ছে। ওয়ান অফ দ্য মেইন রিজনস ইজ বিকজ এটা ইজ ভেরি কমন, এবং এটা এটা ঘরে ঘরে এভরিওয়ান। আমি যদি বলি, সবাই এই এক্স্যাক্টলি এই ধরনের একটা আউটকামের মধ্যে পৌঁছাতেই সবাই ভয় পায়। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হচ্ছে আমরা অ্যাজিউম করব যে একটা উচ্চশিক্ষিত তার নিজের পোস্ট গ্রাজুয়েট করে এবং সে একটা শিক্ষিত বাসায় যাচ্ছে, সেখানে তার এরকম এই ধরনের সমস্যাগুলি হওয়ার কথা না। তার উপরে ডাক্তার, এবং এভরিওয়ান এলস ইজ, সে তার একটা ডাক্তার, তার ফ্রেন্ডরা সবাই জানে। তো এবং একটা ধার্মিক মুসলিম ফ্যামিলি, একটা একটা ভদ্র বাসায়, আমরা যতগুলি আমরা ক্রাইটেরিয়া যতগুলো আমরা ধরে নিই, তো সেখানে এটা কিভাবে হয়, সেখানে এই ধরনের একটা মৃত্যু কিভাবে হয়, এবং এতগুলি মানুষ জানার পরে কিভাবে হয়, এতগুলো নেগলিজেন্স কিভাবে হয়। তো অনেকগুলো জিনিস একেবারে কমপ্লিটলি কাউন্টার প্রোডাক্টিভ, যেটা আমাদের কখনোই আমরা এক্সপেক্ট করি না যে এটা হবে। মূলত দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। এবং আরেকটা যে কারণে যেটা বলতেই হয় সেটা হলো যে যেহেতু কিছু রাগঢাকের কিছু বিষয় চলে আসছে এখানে। প্রথম দিকে যখন কিছু কিছু পোস্ট চলে আসে, তারপরে দেখা গেল কিছু কিছু থ্রেটনিং বিষয় আসলো, কাউকে সরি বলানো হলো, এই আইডি রিমুভ করে ফেলা হলো। তো এটা তো ন্যাচারালি আমরা যেটাকে মানে ফরেনসিকের ভাষাতেও কিছু থাকে যে কেউ দোষী না হলে এগুলো করে না আর কি। তো এসব কিছুর জন্য তখন ন্যাচারালি তখন হাইলাইটে চলে আসে। না, আমি আমি একটু শুরুতে আমার দর্শকদের জন্য একটু বলি যে ডক্টর তাবাসসুম দিপরা তিনি এফসিপিএস পার্ট অনও করেছিলেন, কিন্তু এর মধ্যে তিনি মা হন, তার একটি 2 বছরের সন্তান আছে। তো সন্তান জন্মদানের পরে তিনি বেশ কিছু কমপ্লিকেশনস এর ভেতর দিয়ে যান, যেমন পোস্টপার্টাম ডিপ্রেশন ডেভেলপ করে, যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, মানে কমন মায়েদের ক্ষেত্রে হয়। তার হাইপার টেনশন এবং ডায়াবেটিসও ডেভেলপ করে। তো সে নানা রকমের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছিল এবং অভিযোগ যেটা আসছে যে তার এই যে এই যে যাত্রাটা, এই যে অসুখের সাথে তার সংগ্রাম, পড়াশোনা করতে হবে, সন্তান সামলানো, এদিকে ডিপ্রেশনের মতো একটা অবস্থা সামলানো, তো এই জায়গাটায় তিনি একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে শি ওয়াজ স্ট্রাগলিং উইথ অল দিস স্ট্রেসেস এন্ড প্রবলেমস, এবং সেই সময় তাকে সঙ্গ দেবার মতো, তার পাশে দাঁড়াবার মতো হয়তো পরিবারের কেউ ছিল না বলে অভিযোগ উঠেছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারদের বিভিন্ন গ্রুপে তার স্ক্রিনশট দেখছি যে তিনি বিভিন্ন সময় তার ফ্রেন্ডদের বলছেন যে তার ভালো নেই, তিনি তার কি কি সমস্যা হচ্ছে, এমনকি তিনি একটি ফিমেল ডক্টরদের গ্রুপে একটা বড় স্ট্যাটাস দিয়েছিলেন। এবং সেই স্ট্যাটাসের কারণেই এই এই মৃত্যুর ঘটনাটা কি হয়েছে, তাকে নাকি 3 দিন খেতে দেওয়া হয়নি এবং তাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল মৃত্যুর ঠিক আগে। এই জায়গাটার ব্যাপারে কি আপনি কিছু বলবেন আমাদের? এখানে আপনি এই যে বর্ণনাটা যেরকমটা দিলেন, এটা কাছাকাছি।
কয়েকটা ব্যাপার থাকে, যেমন যেরকম ফর এক্সাম্পল তার প্রথম বেবিটা যখন জন্ম হয় এবং ইমিডিয়েটলি আপনি দেখবেন যে তার তার ফ্রেন্ডের সাথে কমিউনিকেশনের মধ্যেও আসছে, সে একটা জায়গায় এসে কমিউনিকেট করে যে আমার যখন জন্ম হলো তার কিছুক্ষণ পরে যখন একটা মাদার সবচেয়ে বেশি ভালো, তখন কিন্তু তার কাছ থেকে ইনফ্যান্টটা সরায় নেওয়া হয় এবং সরায় নিয়ে কাজের লোকদের কাছে দিয়ে বলা হয় যে তুমি পারবে না। হ্যাঁ, সো সো আইডেন্টিটি ইরোশন, কতগুলো জিনিস এটা আপনার, এটা কোয়ার্সিভ কন্ট্রোল বলি আমরা। কোয়ার্সিভ কন্ট্রোলের মধ্যে কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে, এটা একেবারেই মানে আমি যদি চাই একটা মানুষের স্বাধীনতাটা আমি ভেঙে দিব, আমার আইসোলেশন করতে হবে, তার আইডেন্টিটি কন্ট্রোল করতে হবে, তাকে সার্ভেলেন্সে রাখতে হবে। হ্যাঁ, এবং প্রতিটা জিনিস তার সাথে করা করা হয়ে আসছে যে সে একটা একটা মা হিসেবে সে ব্যর্থ। এইটার বোঝাতে হলে আমাকে কি কি করতে হবে? তুমি ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারতেছো না, তোমার হচ্ছে না, তুমি কমলা খাও, তুমি তোমার স্বাস্থ্য ঠিক হচ্ছে না, এরকম চাপের ভিতরে। কিন্তু আবার একই টাইমে সে বাচ্চাটাকে নিয়ে যখন টিকা দিতে নিয়ে যাবে সে, তখন আবার বাসায় গাড়ি দেওয়া হচ্ছে। তো ইটস অলমোস্ট লাইক আমি আমি ওকে সেট আপ করে দিচ্ছি তাকে একটা ফেলিয়ারের পথে। হ্যাঁ, পোস্টপার্টাম ডিপ্রেশনটা আই এম নট শিওর যদি যদি ওই পার্টিকুলার এটাতে একটা সংজ্ঞা থাকে। তো 4 to 6 উইকস, আমার বাচ্চা হওয়ার 4 to 6 উইকের মধ্যে যদি ডিপ্রেশনের সাইন সিমটম দেখা যায় তখন আমরা বলি। কিছু কিছু লিটারেচারে আরো 1 বছর পর্যন্ত যায়। ওর কিন্তু ওর বাচ্চাটা 30 মাস। হ্যাঁ, সো সো এটা এক্স্যাক্টলি অতটুকু পর্যন্ত জানে, কিন্তু হ্যাঁ পোস্টপার্টাম পিরিয়ডে তার ইয়ে ছিল, তার ডিফিকাল্টিস ডেফিনেটলি ছিল। মোস্ট লাইকলি ডিপ্রেসড অবস্থাতেও ছিল, কারণ যে পরিমাণ তার 6 মাসের মধ্যে প্রায় 20 কেজির মতন তার ওজন ওজন কমে যাচ্ছিল। এতটুকু ছোট ছোট জিনিসগুলাতে আমি একটা, যাকে আমরা যেটা বলি থ্রাইভিং, থ্রাইভিং যে আমি করতে দিব, তাকে খাবার দাবার দিব, দেওয়া হচ্ছে না, তাকে স্বাধীনতা দিব, ফ্রেন্ডের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, ফিজিক্যাল একটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ একটা মানে তার এগেনস্ট একটা অপারেশন ছিল, এবং যখন সে দেখা করতে চাচ্ছে ঠিক তখন মানে এরকম কিছু খুবই স্পেসিফিক ভাবে তার সাথে এগুলো করা হয়েছে। তো লাস্টে সে যখন ফিমেল ডক্টরস গ্রুপে সে যেটা দিল, এখানে কিছু কিছু জিনিস নিয়ে যেটা যেটা অনেকের কাছে 8-10টা, আমরা অনেক সময় আমরা ফেসবুক অনেক অনেক ধরনের গ্রুপে দেখি, এটার সাথে যাতে এখানে পার্থক্যটা যেখানে আহ, এটা এক্স্যাক্টলি সুইসাইডালিটির মধ্যে পড়ে না, ইন দ্য সেন্স দ্যাট সুইসাইডালিটি যখন ইচ্ছা থাকে তখন আমি অটোমেটিক্যালি, আমি তো সামনের দিকে বাঁচতে চাই না। তো আমরা হয়তো অনেক সময় জিনিসপত্র দিয়ে দিই, মানে একই সাথে একটা মানুষ পরীক্ষার প্রিপারেশন দিতে চাচ্ছে, বন্ধুদের সাথে পরামর্শ চাচ্ছে যে আমি কি করা যায় বলতো, এখন কি করবো, আবার এক জায়গায় বলতেছে যে ঠিক আছে কয়েকদিন পরে বাসার মতো নিব। দ্যাট ইজ নট দ্য সেম এজ সুইসাইডালিটি, ইটস ইটস বলে আমরা ফেটালিজম, দ্যাট ইজ লার্ন হেল্পলেসনেস। যখন আমরা আমরা জানি যে আমার সাথে যা কিছু হয়ে আসছে, আমি অলমোস্ট জানি যে আমার সামনে এটা হবে। একটা একটা ফ্রেন্ড কিন্তু সে বলেই দিচ্ছে যে আমি মরে গেলে আমার বাচ্চারা রাখি। ফ্রেন্ডের জন্য ডিফিকাল্ট ডেফিনেটলি। এরপরে যেটা হয়, দ্যাট ওয়াজ নট দি এন্ড, সে তো তখন অ্যানিমাস পোস্টটা করে। তারপরে অ্যাজ এই পানিশমেন্ট অফ দ্যাট, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, তাকে হচ্ছে অলমোস্ট পিরিয়ড অফ 72 আওয়ার্স, মানে অলমোস্ট 3 ডেজ এর মতন তাকে সার্ভিসিং রাখা হয়। এখন তার যেটা ছিল, তার প্রি ডায়াবেটিস, এটা ছিল প্রেগনেন্সি ইন্ডিউস ডায়াবেটিস বলা যায়, প্রেগনেন্সি ইন্ডিউস, তার প্রি ডায়াবেটিক অবস্থায় লেখা ছিল। এখন 72 ঘন্টা আমি আপনি আমরা যে কোনো কেউ সার্ভিসিং থাকলে আমাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। পার্টিকুলারলি ডায়াবেটিক যারা থাকে তারা এরকম প্রলং স্টারভেশনে চলে গেলে ওখান থেকে একটা কমপ্লিকেশন ডেভেলপ করে, যেটা হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোস। এটা এটা মেডিকেলের ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা এটা জানে ভালো করে। তো সিভিয়ার অ্যাসিডোসিস যখন আরম্ভ হয়, তখন ওই অ্যাসিডোসিস থেকে আস্তে আস্তে তখন আমার অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। এবং লাস্টের একেবারে শেষে এটা আমরা সবাই জানি, এই যে আমরা যে লাস্টে যে কথাটা যেটা শুনলাম যে মা আমি একটু ভাত খাবো। তো আমি যদি একটা একটা বাসায় যদি আমি যদি মরে যেতে চাই বা কিছু কোনো কিছু এটা যদি হতে চাই, দ্যাটস নট হোয়াট ইউ উড এক্সপেক্ট। ইউ উড এক্সপেক্ট সামথিং লাইক আম্মা আমাকে এখান থেকে নিয়ে যাবে, রাইট? সো যদি আমি ওরকম, সে কিন্তু কারেক্টলি জানে যে তার তার এক্স্যাক্টলি এটা 3 দিন ধরে যদি আপনি থাকে। প্লাস যেটা যেটা আমরা যতদূর আমরা যা কিছু জানতাম, কিছু ফোমিং ছিল মাউথে। এটা হচ্ছে পালমোনারি এডিমা, যেটা কিছু লাংসের মধ্যে পানি পানি জমে যাওয়ার কথা। এবং দিস ডিরেক্টলি কনফার্মস এটা একটা ন্যাচারাল একটা কার্ডিয়াক ইভেন্টে এটা কখনো হয় না। হঠাৎ করে এটা যদি এরকম কমপ্লিকেশন থেকে যদি হয়ে যায় তখন এটা হয়। তো এটাই ছিল তার শেষ। তারপরে মৃত্যুর পরেও তো কিছু কিছু মানে ইট ডিডন্ট মেক সেন্স আর কি। 3 দিন মানে একটা স্ট্যাটাস দিয়েছে, তারপরে 3 দিন তাকে একটা ঘরে আটকে রেখেছে এবং কোনো খাবার দেওয়া হয়নি। না, আবার মানে
খাবার আমি তো অ্যাবসলিউট জানি না যে কোনো পানীয় কিছু দেওয়া হয়েছিল কিনা বা ওরকম, কিন্তু দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং হি সেড। এবং অ্যাসিডোসিস মানে এবং এবং ওই বাসায় তো মানে উনি তো ওনার শ্বশুর শাশুড়ি স্বামী ওনারা সবাই বোধহয় একসাথেই থাকতেন, তো সবাই জানতেন যে একটা মাকে, মাই গড, এটা হ্যাঁ তো আবার ওনার যে শ্বশুর, দীপরাজ যে শ্বশুর, তিনি একজন কার্ডিওলজিস্ট। তো তিনি দেখলাম যে একটা ইন্টারভিউতে বলেছেন যে যেহেতু দীপরার উচ্চ ঘরে বিয়ে হয়েছে এই জন্য অন্যরা জেলাস ফিল করে এটা বলছে। তো দীপরা এবং সিয়াম যে তাদের বিয়েটা কি সেটেল ম্যারেজ ছিল নাকি না, লাভ আগে ম্যারেজ? থেকে লাভ ম্যারেজ ছিল, চিনতো আগে থেকে। আর তাদের লাভ এবং ম্যারেজ ছিল। হ্যাঁ, এবং দীপরাও একটা মানে ও কিছু কিছু জায়গায় বলছে যে আমার সাথে যে ভাষা ব্যবহার করে, আমি যদি কাউকে বলি সে কেউ বিশ্বাস করবে না। তো এই চেহারা আমরা কেউই দেখিনি। ও একেবারে বিয়ের ঠিক পরে থেকেই দেখে আসতেছে আর কি। বলে যে মানে একটা কমপ্লিট ফেস ইনভার্সনে। আমি বাংলাদেশ মেডিকেল একটা সূত্র থেকে আমি জানলাম যে এই সিয়াম দীপরাকে বিয়ে করার জন্য বা প্রেম করার জন্য অনেকদিন ঘুরছে, অনেক চেষ্টা করছে, তারপরে দীপরা কনসেন্ট দিয়েছে। এরকম কি ব্যাপারটা? হ্যাঁ, মানে সিয়াম এরকমই কিছুটা। হ্যাঁ, কারণ ওর একটা একটা ভয় তো ছিলই। আপনি ওই যে সেই আমরা যে অ্যানোনিমাস পোস্টের মধ্যে যে দেখি, আপনি তারপর দেখবেন দীপরা ওর নিজের স্কিজোফ্রেনিক মাদার কথা বলে যে, এবং সে মোস্ট প্রবাবলি দেখে আসছে তাকেও তাকেও স্টিগমাটাইজ হয়ে একটা লকডাউন হয়ে যাবে। দীপরা মেয়েটা কিন্তু সেই সেই আগে স্কুল বয়স থেকে একাডেমিক তার এক্সেলেন্স, এত হাই ড্রাইভ তার থাকার কথা না, আনলেস তার ওইটাই থাকে যে আমি যদি ওটা করে যদি আমি না খেতে পারি আমি তো আটকে যাবো। তো ওর ইচ্ছা ছিল, এবং আমরা ডাক্তারিতে আমরা ন্যাচারালি দেখা যায় আমাদেরও যেহেতু এটা একটু একটু মানে পায়ের নিচে মাটি শক্ত হতে যত সময় লাগে, আমরাও ইউজুয়ালি দেখা যায় স্পেশালি ছেলে মানুষ তো একটু বটে, একটা পোস্ট গ্রাজুয়েটের দিকে আমরা ওয়েল অনওয়ার্ডস টুয়ার্ডস আবার পোস্ট গ্রাজুয়েট আসতেছি, তার আগে দিয়ে আমরা পিএইচডির দিকে আগেই যেতে চাই না, বিকজ প্রায়োরিটিস শিফট হয়ে যায়। তো ওরও ওরকম ইচ্ছা ছিল ছিল না খুব একটা। প্লাস এখন যদি করবেই, যেহেতু যদি দুই পাশের ফ্যামিলিতে থাকে, প্লাস কোভিড ইজ এ ফ্যাক্টর, কোভিড আসলে অনেকে আচ্ছা। তার কিছুটা এগুলো ছিল। এবং বেশ কিছুদিন ধরে এটা একটা হাইলি অ্যাকমপ্লিশড, এবং ও ওখানে ক্লাব, আমাদের বিএমএসএস যত ছিল সেগুলার প্রোগ্রাম গুলো করতো, সেটা লিডে ছিল আর কি। হ্যাঁ, তো এরকম ছিল। আপনি যেটা বললেন আমরা এটাই শুনতাম আর কি। আচ্ছা, তো এখন দীপরা তো মারা গেছে, দীপরার ফ্যামিলি থেকে তার মা বাবা কোনো মামলা করেনি বলে শুনেছি, আবার তার পোস্টমর্টেম হয়নি, খুব তাড়াহুড়া করে তাকে, মানে মরে যাওয়ার পরের প্রক্রিয়াগুলো খুব একটা তাড়াহুড়া ছিল আর কি, এটা এই অভিযোগটা আছে। এর মধ্যে এটা আমরা এটা দেখলাম হ্যাঁ, একটা মামলাও হয়েছে বোধহয়, না? মামলাটা কে হ্যাঁ, করেছে আপনি জানেন? মামলা আমি খবরের কাগজে দেখলাম মশিউর ফখরুর রহমান একজন, আহ, তিনি শ্রমিক। সে বললো যে সে সে উনি নিজে আইনজীবী, কিন্তু উনি সিআইডির কাছে এসে মামলা করছে। এটাই, কিন্তু ফ্যামিলিটার সাথে রিলেটেড না, আমি এটাই খবরের কাগজে দেখলাম এটা। মানে উনি দীপরার আত্মীয় বা কেউ না? কারণ একটা পত্রিকা আমি উম, দেখেছি লিখেছে দীপরার স্বজন, কিন্তু স্পেসিফিক করেনি। একটা দুই জায়গায় আমি মানে বিভিন্ন দুটো ইয়াতে আমি তিন চারটা জায়গায় দেখলাম হচ্ছে লয়ার, এবং হতে পারে দুটাই। তো আরেকটা জায়গায় স্বজন মোস্ট লাইকলি হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি ওইটা স্বজন আমি একটা জায়গাতেই দেখছি, ওই জন্য আর ফার্দার ভেরিফিকেশন দেখলাম না। এখন মানে আমি এই ইস্যুটা এই কারণে তুলছি যে ডেভিড বার্গম্যান নামে একজন আছেন, যিনি বাংলাদেশের হুম, একজন বিখ্যাত আইনজীবীর হাজবেন্ড, হুম, আমাদের জামাই আর কি, জাতীয় জামাই। হুম, উনি হ্যাঁ, মাঝে মধ্যে জাতির বিবেক হিসেবে আবির্ভূত হন, কিন্তু আবার সব ঘটনায় বিবেক হিসেবে আবির্ভূত হন। এই যে বাংলাদেশে এত মৃত্যু, হামের মৃত্যু, কত কিছু হচ্ছে, রামিসার ধর্ষণ, সবখানে তাকে আমরা পাই না, কিন্তু এইখানে হঠাৎ করে তাকে আমরা দেখলাম যে বাবা মার আত্মীয় স্বজন কারো কোনো অভিযোগ নাই, তাহলে সোশ্যাল মিডিয়ায় একটা মিডিয়া ট্রায়াল করা হচ্ছে দীপরার ফ্যামিলি, হাজবেন্ড এবং তার ফ্যামিলিকে। এই জায়গাটা আপনাদের সেটা কি? এবং এটা সেখানে ডেভিড বার্গম্যানের যে ফেসবুক স্ট্যাটাসের নিচে যে কমেন্টস, তো আপনার আপনার হ্যাঁ, আপনার কি মনে হয় যে ডেভিড বার্গম্যান এই যে পয়েন্টটা তুললেন, আই থিঙ্ক পুলিশের এটা এটা তরফ? out of- এটা কিছুটা আউট অফ দ্য লেফট ফিল্ড কিছুটা ছিল। এখন সোশ্যাল মিডিয়া ট্রায়াল, we should be supportive of it, because I mean, সোশ্যাল মিডিয়াতে যখন আমরা একটা ফ্রি সিটিজেন ভয়েস তুলি,
সেটাই তো উনি করে ইউজুয়ালি। আমার মনে আছে যখন আমরা 2024-এর 5 আগস্টের পরে কিছু কিছু, যেমন কিছু কিছু কেউ কেউ কিছু কিছু পার্টির এগেনস্টে লেগে যাচ্ছিল, দেখা যাচ্ছিল এটসেট্রা, যেটা হয়তো আমরা অন পেপার এটা করা উচিত না, সেই করাগুলো কিন্তু সে করতেছিল এটসেট্রা, যে হ্যাঁ আমার কাউকে পছন্দ না হলে আমি তাকে গিয়ে মব লিঞ্চিং করে মেরে ফেলবো কেন। দিস ইজ গুড, মানে এটা তো করা উচিত তার, মানে হি শুড মেক পিপল থিঙ্ক, হি শুড রেইজ কোয়েশ্চেন্স, হি শুড নট শাট পিপল ডাউন, তাই না? এখন উনি মানে এখন যদি আই থিঙ্ক হি হ্যাজ বিন ইন বাংলাদেশ সিন ফর 13 ইয়ার্স, এখন যদি আগেই যদি প্রশ্নটা করে যে কেন ফ্যামিলি কেন করলো না, এটা তো জানার কথা, তাই না? আমরা বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার, আপনি আর আমি ইকুয়াল লেভেলের হয়ে গেল, আপনার এগেন্সে আমি যদি কোনো মামলা করতে চাই সেই ঠিক নাই কোনো, আমার পকেটে খালি হয়ে যাবে, আপনার পকেটে খালি হয়ে যাবে, সেখানে একটা 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 সোশিও ইকোনমিক স্ট্যাটাসের ইমব্যালেন্স, সার্টেন একটা ইমব্যালেন্স আছে। একটা ফ্যামিলির ইনস্টিটিউশনাল রিচ ইজ এক্সট্রিম, অনেক মানে মাল্টিপল মাল্টিপল প্রফেশনালস এবং মাল্টিপল ইনস্টিটিউশনস, মানে ইয়েতে তাদের রিচ আছে। আরেকজন মানে আরেকজনের একজন তো কম্প্রোমাইজ অলমোস্ট করতে গেলে, তাই না? একজন যদিও একেবারে সাইকোটিক, তো সেটা কন্টিনিউয়াস ইয়েতে থাকে না, তো তারা এদের সাথে মামলা করে কি করবো? একটা যে কোনো থার্ড পার্টি এসে যদি জিজ্ঞেস করে যে আরে বেটা তোদের, ওরা তো 10 বছর চালাবে, তুই কত চালাবে, এটা শুনলে একটু পিছিয়ে যাবে। দ্যাটস ইজি অ্যাজ ইট ইজ, দিস ইজ দ্য রিয়ালিটি। শুনতে খারাপ লাগে যে আমার নিজের মেয়ের জন্য তাই বলে করবো না, হ্যাঁ, বিকজ মেয়ে মারা গেছে। সত্যি কথা বলতে ওরা গ্রাসরুটস, মানে ওরা ওইরকম লেভেলে ওদের ওটাই চিন্তা করতে হয়। হ্যাঁ, তো ওরা ও মেয়ের জন্য মামলা করে আরো একটা ছেলে আছে তার, ওটারও মেরে ফেলবে নাকি, উই ডোন্ট নো। হ্যাঁ, উই ডোন্ট নো যে ওদিক থেকে কি, বাট সেই আমার ডেভিড বার্গম্যানের যে পয়েন্টটা আমার কাছে ইয়া লাগছে সেটা হলো নো এফআইআর ইকুয়ালস টু, যদি তার কাছে মনে হয় ইট ডিরেক্টলি ট্রান্সলেটস টু নো ক্রাইম, তাহলে হি শুড নট টক অ্যাবাউট ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, তাহলে হি হ্যাজ নো আইডিয়া হাউ ডোমেস্টিক ভায়োলেন্স হ্যাপেন্স। ডোমেস্টিক ভায়োলেন্সে দুই পার্টি খুবই ক্লোজ থাকে, ইটস নট লাইক একটা শত্রু একটা একটা আমার আমার পক্ষে এরকম থাকে, দুটো ক্লোজ থাকে। এই সমাজ সমাজ আছে সবের, মানে সবার কথা অনেকের অনেক কিছু ভাবতে হয়। হ্যাঁ, তো এটাই হওয়ার কথা। ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটা কিন্তু ওই যে দীপড়ার কেসটা যেভাবে হয়েছে, এই যে এতগুলো হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে বা বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে, দিস ইজ হাউ মোস্ট ডকুমেন্টেড কেস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। উনি আই থিঙ্ক হি ওয়াজ নট জাস্ট ডিকনটেক্সচুয়ালাইজ করে ফেলতেছিল জিনিসগুলোকে, অ্যাজ দো এত এত লাইক ডজেন্স এন্ড ডজেন্স অফ পিকচার্স এন্ড এভরিথিং এন্ড ইউ ডোন্ট সে এনিথিং অ্যাবাউট দ্যাট। এটা তো ইম্পসিবল যে আপনি এসে এই এত তারিখের মধ্যে এসে জিনিসগুলো দেখেন নাই, ওয়ারাস মানে একটা স্ট্র ম্যানের মতন করে ওদিকে নিয়ে গেলাম। সে যে পয়েন্টটা ধরে করছে, ইটস নট ইভেন, আই বিলিভ হি ইজ স্মার্টার দ্যান দ্যাট, টু বি অনেস্ট, আমি যদি বলি। এই যে 4 জনকে আসামি করে একটা মামলা হয়েছে এবং আদালত সিআইডি কে দায়িত্ব দিয়েছে তদন্ত করার জন্য। এখানে মানে দীপরার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি আছে, সাথে তার মানে তার হাজবেন্ডের বোনের জামাই যে শিমু নাসের, যাকে আমরা রম্য লেখক হিসেবে দেখি এবং ইয়ার্কি নামের একটা ওয়েবসাইট সে রান করে, বেশ ট্রল ট্রল করে। এখানে শিমু নাসেরের ইনভলভমেন্টটা কোথায়? শিমু নাসের কি বাংলাদেশে থাকেন? তিমুর নাসের আমরা যত দিলাম, বিকজ কিছু জায়গাতে এটা আমাদেরও মনে প্রশ্ন, কিছু জায়গাতে আমরা এরকমও দেখতেছি যে ক্লেম করা হয়েছে সেদিন বার্ডেমেই ছিল। তো দ্যাট ইজ ভেরি অড, মানে তার তো ইজ নট এ ডক্টর, তার সে ক্যারিও করে আনেনি। হ্যাঁ, বা যদি এনেও থাকে দ্যাট ইজ অলসো সিগনিফিকেন্ট। টু বি অনেস্ট, এই যে ওর ডিপ্রাস লাইক আফটার দ্য বাথিং, ওর যদি তখন আনকনসিয়াস হয়ে যায়, এটার পরেই দেয়ার ওয়াজ এ সিরিজ অফ ইভেন্টস হুইচ ইজ এক্সট্রিমলি অড। হ্যাঁ, তো যে জিনিসটা অ্যাবসলুটলি মানে এটা যেটা তখন বলছেন ফরেন্সিক ল্যাঙ্গুয়েজে কয়েকটা জিনিস থাকে, যেটা হচ্ছে একেবারেই আমরা গিলটি না থাকলে কেউ করে না। যেমন আমি আপনাকে একটা মেসেজ পাঠালাম, আমি গিলটি না হলে আমি এটা আনসেন্ড করবো না, এরকম বিষয় থাকে কিছু। তো তাকে সে ধানমন্ডি চারের থেকে ঠিক রাস্তার মাথায় হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ, পাশের রাস্তায় মেরিনোকা। হ্যাঁ, আর 3-4 রাস্তায় পরে আরো আর একটু দূরে গেলে তো আমার বাংলাদেশ মেডিকেলই আছে। Why would I drive someone all the way to Bargain? That makes absolutely makes no sense. বার্ডেমে নিয়ে গেছে। হ্যাঁ, ড্রাইভ করে তখন চারিদিক থেকে। তো ইট মেক্স নো সেন্স। এটা সেন্স হতে পারে যদি আমার, কারণ আই হ্যাভ টু, আমার স্পাউস এবং শি ইজ নট রেসপন্ডিং, তো আই উইল ওয়ান্ট দ্য ফাস্টেস্ট কেয়ার। তখন হতে পারে যদি আমরা ধরেন, আমরা অনেক সময় হার্ট অ্যাটাক বলেন বা স্ট্রোক বলেন,
আমরা স্পেশালাইজ জায়গাতে তখন যাওয়ার জন্য খুঁজি। তো ওরকম কন্ডিশন কোনো কিছুতে হয়নি। ওরকম কন্ডিশনের অনেক হাইলি স্পেশালাইজ হসপিটাল অনেকগুলি আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওকে, আমরা 8-10টা আমজনতা সবসময় সব জায়গায় ওরা সুবিধা পায় না, বাট সিএম হিমসেলফ ইজ রাইট। ওকে ডক্টর পরিচয় দিলেই কিন্তু যে কোনো একটা জায়গায় সে ইমার্জেন্সিতে যায় বা কোথাও একটা ই করি। তো লেটস সে আমি একটা হুইচ ইজ নট মাই অ্যাফিলিয়েটেড হসপিটাল, তাও আমি আমার স্পাউসকে নিয়ে গেছি, আই ক্যান স্টিল গেট মোর দেন এনাফ হেল্প বিকজ আমি নিজে ডক্টর যাকে নিয়ে গেছি সেই ডক্টর। মুশকিল হচ্ছে যে আমি যে ডক্টরদের আর অন্য ডাক্তারদের হাতে দিয়ে দিলাম, ওরা তো বলবে কি রে ওটা ব্লাড গ্লুকোজ নাই কিছু জন্য ঘটনা কি, তখন তো বলতে হবে আমি যে হাজবেন্ড পরিচয় দিলে বলতে হবে যে কি ব্যাপার আপনি বলে খাওয়ার নেই, রাইট। আমারটা এখন দ্যাট অনলি ওয়ে ইট মেক সেন্স যদি আমার কমপ্লিট টোটাল আমার ইয়েটা যদি আমার হাতে নিতে হয়, which is also which should not happen because that creates a conflict of interest. আমি যেখানে থেকে আমি ডেথ সার্টিফিকেট বা etc যেখানে যা কিছু আমি দেখাবো, সে সে হচ্ছে যে যার বডি তার নিজেরই শ্বশুর, এটা তো ইট ক্রিয়েটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ফেয়ার এন্ড আনবায়াসড হলো না। একটা আপনার যে একটু আনন্যাচারালের যদি সন্দেহ থাকে, পুলিশের একটা যেটা যেটা চার্জ ফাইল করার কথা 17 সিআরপিসি অর সামথিং, হ্যাঁ, তো ওটা করা হয়নি। ওয়াই ওয়াজ দ্যাট নট বাট ডান? শিমু নাসেরের ইনভলভমেন্টটা কি এখানে? আচ্ছা, সো এটা যদি বলো যে যেটা ইয়ে থাকতে পারে, যেটা আমরা দেখলাম ওটার পরে দিয়ে যে এটার পরে দিয়ে একটা ম্যাচ, তার তো যেমন সিএম এর আপন বোন দিয়া, সে সে মেটা রিজনাল অফিসার ছিল, মেটা ফেসবুক যেটা। তো ওর ওর পুরো অ্যাকাউন্টে খুবই র্যাপিডলি সব ডিলিট হয়ে গেল এবং হ্যাশট্যাগ জাস্টিস ফর টিপরা এটার এগেইনস্টে এটা এটা ইট ওয়াজ গেটিং শ্যাডো ব্যান। ইভেন ওনার ওনার ওটার ওখানেও শ্যাডো ব্যান খাচ্ছিল, এন্ড দ্যাটস ডিজিটাল। আর ওদিকে আমি যদি ইয়ার মিডিয়ার দিকে যদি দেখি, তো কার ইনভলভমেন্ট থাকলে ওই জায়গাটাতে থাকতে পারে। ইয়ার সাথে তো প্রথম আলো এগুলো থাকবে বিকজ আমরা কোনো পিরিয়ড অফ টাইম ধরে আমি দেখে আসছি কোনো মেইন স্ট্রিম মিডিয়া কোনো কেউই আমাদের দীপরার আমি দীপরার ফেসবুক মানে প্রোফাইলটা কি এখনো অ্যাক্টিভ আছে? না ওটা তখনই ওটা তখন তো ওটা মৃত্যুর হ্যাঁ সাথে সাথে ওটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। এই যে এক্স্যাক্টলি। ফিমেল ডক্টরস এর যে স্ট্যাটাস দিয়েছিল বা বিভিন্ন ডিজিটাল যে প্রুফ গুলো, এগুলো কি সব আছে এখনো? ফিমেল ডক্টরস এর স্ট্যাটাসটা আছে? এটা ওদের কাছে না, স্ট্যাটাসটা তো যেহেতু স্ট্যাটাসটা ডিরেক্টলি নাই, কিন্তু ওদের কাছে থাকতো এটা। যাদের কাছে স্ক্রিনশট আছে সেগুলো আছে। আর মারা যাওয়ার পরে যে নিয়ম, যেটা এটা মারা যাওয়ার পরে অ্যাক্টিভলি ডিলিট করে দিলে এটা এটা দিস ওয়াজ আ মেথড ওদের ইচ্ছের মধ্যে। তো যদি 4 তারিখ হয়ে থাকে, জুলাই 4 তারিখ, জুলাই 4 তারিখ থেকে মানে 30 থেকে 90 দিনের মধ্যে ওরা কিন্তু পার্মানেন্ট ডিলিশন করে ফেলে। তো এটা থামানো যায়, এটাও ওদের এদিকে ওদের মনে রাখতে হবে। সো দ্যাট কুড বি ওয়ান অফ দ্য ওয়েজ অফ মানে আপনার কি ধারণা যে এখানে ডিজিটাল কিছু এভিডেন্স রিমুভ করা হয়েছে, ডিলিট করা হয়েছে, বা ইভেন মেটার কানেকশন ইনভলভ করে এটা ইনফ্লুয়েন্স করে? আমাদের সাথে অন্যান্য মানুষজন যারা মারা গেছে ওদের প্রোফাইলটা এখনো আছে, মানে মারা গেছে ওদের প্রোফাইল এখনো আছে, লেখা ওঠে যে দিস উইল বি আর্কাইভড সুন। হ্যাঁ, এটা প্রায় 1 বছর 2 বছর পরেও এগুলো থাকে। মানে ফেসবুক আদার দেন, ওদের তো তাড়াহুড়া নাই। এখন যদি ফ্যামিলি ইয়ে করে দেয় তখন এটা করে, এবং এবং পার্টিকুলারলি এটা ইনস্টাগ্রাম এবং আমার ইয়ে ফেসবুক, ওইভাবে ওদিক থেকে তাড়াহুড়া যদি করা হয়, প্লাস আমরা তো দেখলামই কিছুটা ইটস নট অর্গানিক, যেটা আমাদের রিচ হঠাৎ করে কমে গেল এই জিনিসটা, ওটাও হঠাৎ করে কমে মানে গেল। জাস্টিস ফর দীপরা এই 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 যে হ্যাশট্যাগটা স্লো করে দিয়েছে, তার মানে এখানে সাসপিশিয়াস অনেক এলিমেন্ট আছে, যে কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে এই এই হ্যাঁ, মৃত্যুটার একটা ফেয়ার ইনভেস্টিগেশন হওয়া উচিত। মানে দীপরা কিভাবে মারা গেল, মানে কাউকে এবং ব্লেম আমি না যদি করেও। বলি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মেটারও যদি আমার যদি মেটার কাছে অ্যাপ্রোচ করতে হয়, আই উড নট রিচ আউট টু মেটা বাংলাদেশ, আই উড রিচ আউট টু মেটা আয়ারল্যান্ড, রাইট, বিকজ ওকে, দ্যাটস দ্য সেফেস্ট ওয়ে। তো কোনো ওদের কোনো রিজেক্ট করার কোনো, আমরা she works একদম with digital surveillance, she works with digital privacy, she knows আমরা exactly everything. একটু সাসপেকশন তো রাখতে হয় আসলে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেটা কথা বলে বললাম যে আপনারাও যেটা চাইছেন, আমি যতটুকু আজকে সারাদিনে খোঁজ নিয়ে জানলাম যে আসলে একটা ফেয়ার ইনভেস্টিগেশন হোক, সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে মৃত্যুর কারণটা উদ্ঘাটিত হোক, এবং তারপরে যা যা প্রয়োজন আইন অনুযায়ী সেই ব্যবস্থাটা নেওয়া হোক। এবং কারণ নিয়ে তো কিছু বলা হয়নি। কার্ডিক ডেথ, সাডেন কার্ডিক ডেথ, এটা মেথড, এটা কারণ না। আমি কাউকে গুলি গুলি করে যদি মানুষকে বলে পারে রক্তক্ষরণে মারা গেছে, ঠিকই তো, হ্যাঁ, রক্তক্ষরণে তো মারা গেছে, ঠিক কিন্তু আছে, দ্যাটস জাস্ট আ মেথড।
কজ নিয়ে কোনো ডিসকাশন কিন্তু হয়নি। সো দিস ইজ দ্য অডেস্ট থিং, মানে ডক্টর এম আর রশিদ বিং ডক্টর এম আর রশিদ, হি উড নো দ্যাট। ওনার এটা কখনোই বলার কথা না যে কার্ডিয়াক ডেথের জন্য মারা গেছে। কার্ডিয়াক ডেথ ডিউ টু হোয়াট, তাই না? না না না, কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর ডিউ টু, ওই হুম, ডিউ হুম, টুর হুম। জায়গাটাই আমরা আসলে জানতে চাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা ডক্টর আবরারের সাথে কথা বললাম। আহ, আমরা কিছু কিছু অপতৎপরতা আমাদের সন্দেহ তৈরি করছে আমাদের ভেতরে, যে কেন এই দীপ্রার ফেসবুক প্রোফাইলটা হঠাৎ করে ডিলিট হয়ে গেল, কেন এই হ্যাশট্যাগটা স্লো ডাউন করা হচ্ছে, এখানে মেটার কোনো কাউকে ইনভলভ করা হচ্ছে কিনা। আমরা আশা করি যে সিআইডির যে তদন্ত, সেখানে এই সত্যটা উঠে আসবে, এবং দীপ্রার যদি হত্যা করা হয়ে থাকে তাহলে আমরা দীপ্রা হত্যার বিচার চাই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আপনাকে ধন্যবাদ ডক্টর আবরার।